শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার 26 আসামিকে 2 থেকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় 467 জনকে আসামি করে মামলা করে পুলিশ। শাহবাগ, মতিঝিল, বংশাল, পল্টন সহ রাজধানীর 8 থানায় মামলা হয়েছে 13টি। এর মধ্যে 10টি মামলায় 26 জনকে রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রক্রিয়াধীন রয়েছে আরও মামলা। বৃহস্পতিবার বেলা 12টা থেকে 4:30টার মধ্যে রাজধানীর নয়াপল্টনে, গুলিস্তান, শাহবাগ, সচিবালয়ের উত্তর পাশে, নয়াবাজার, পল্টন, মতিঝিল ও ভাটারায় 9টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে আজমপুরে আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাস পোড়ানোর ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয় রয়েছে। ঢাকা 18-র উপনির্বাচন বানচাল করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন ডিএমপির মুখপাত্র ওয়ালিদ হোসেন। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন। কোনো গ্রুপ সংঘবদ্ধভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে এসব ঘটনা ঘটিয়েছে। রাজনৈতিক পরিচয় আছে এবং তারা বিভিন্ন সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত বলেও আমাদের কাছে প্রমাণ আছে। একটা গ্রুপ চায়নি যে এই নির্বাচন সুষ্ঠুভাবে হোক, তো তারা এটাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করে থাকতে পারে। আমরা এবং সেই ক্ষেত্রে তাদের নিশ্চয়ই একটা পরিচয় আছে, আমরা এগুলো যাচাই বাছাই করছি। আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে একটি দলের চেনা কিছু লোক, এমন দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডি 32 নম্বরে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিএনপি তাদের সন্ত্রাসের পথ পরিহার করতে পারেনি, গতকালের ঘটনাই তার প্রমাণ। ঢাকা 18 আসনে এজেন্ট বের করে দেবার মিথ্যা অভিযোগ করেছে বিএনপি। গণরায় হেরে যাবার ভয়েই নির্বাচন কমিশন ও প্রক্রিয়াকে বিতর্কিত করার চেষ্টা করেছে দলটি। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিএনপির এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। অতীতের ন্যায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে। গণতন্ত্র পুনরুদ্ধারের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে সরকারের এজেন্টরা বাসে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ঢাকা 18 আসনের উপনির্বাচন নিয়ে ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর। নির্বাচন ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট। নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দিয়েছে সরকার। বর্তমান সংকটটা গণতন্ত্রের। গণতন্ত্র নেই বলেই কোনো জবাবদিহিতা নেই। সাবোটাজ করার জন্য এই ধরনের ঘটনা ঘটায়, এটা আমরা অতীতে দেখেছি। মেলাইন বিএনপিকে এর আগেও আপনার এভাবে আপনার করা হয়েছে, আপনার অভিযুক্ত করা হয়েছে বিভিন্ন সময়। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন, এটাই হচ্ছে আপনারা আমাদের একমাত্র লক্ষ্য, একটা প্রধান লক্ষ্য। আমি বারবার সেটা বলেওছি আপনাদের যে এটা না হলে কোনো সমস্যারই সমাধান হবে না। দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজধানীতে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এই ঘটনার সাথে বিএনপি জড়িত বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে নিজ বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসাবেই গতকাল বাসে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনার সাথে যে বিএনপি এবং তার দোসররা যে যুক্ত, এটি সহজেই অনুমেয়। জনগণকে সাথে নিয়ে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার জন্য বদ্ধপরিকর। পুলিশ কর্মকর্তা ও সহপাঠী আনিসুল করিম শিপন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এই দাবি করেন। শিক্ষার্থীরা দাবি করেন, এটা হত্যাকাণ্ড যারাই জড়িত থাক তাদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেন তারা। অবৈধ হাসপাতাল সারা দেশে অসংখ্য রয়েছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বন্ধ করার দাবিও তাদের। বুক ভেঙে যায়, বুকে ধরে রাখতে পারি না। শিপন আজ আমাদের মাঝে নাই। শিপনকে হত্যা করার মধ্য দিয়ে রাষ্ট্রকে ক্ষতি করলো, তাদের
নির্মমভাবে যেন ফাঁসি দেওয়া হয়। এদিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যা প্রতিবাদে বিভিন্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। দাবি জানান দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত। মানববন্ধন সমাবেশ হয়েছে নোয়াখালীতেও। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। এতে বক্তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও হত্যার শিকার হলেন আনিসুল করিম শিপন, যা ভীষণ দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রাজধানীর দোলাইপাড়ের ডেল্টা হাসপাতালে রাতভর অবস্থান করে বিক্ষোভ করেছেন এক রোগীর স্বজনরা। তারা জানিয়েছেন, হাঁপানির সমস্যা নিয়ে 3 দিন আগে ওই হাসপাতালে ভর্তি হন আরিফুল ইসলাম। বৃহস্পতিবার রাতে অপারেশন করার সময় তিনি মারা যান। এর পরপরই হাসপাতাল ত্যাগ করেন ওই ডাক্তার। চিকিৎসকের ভুলেই তার মৃত্যু হয়েছে দাবি করে হাসপাতালে অবস্থান নেন স্বজনরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা। এতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার পর রংপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান শুরু হয়েছে। তবে বিভিন্ন অনিয়ম ধরা পড়লেও প্রথম দিনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য বিভাগ। সকালে নগরীর টেক্সটাইলস মোড়ের স্নেহা মাদকাসক্ত ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার হেরম্ব কুমার রায়। প্রতিষ্ঠানটি কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া নানা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়। পরে নগরীর আরও 3টি ক্লিনিকে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এসব প্রতিষ্ঠানও লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শর্তাবলী পূরণ করতে না পারলে এসব ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। করোনায় গত 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 1767 জন। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে কোভিড-19-এ মোট প্রাণহানি এখন 6159 জনের। এছাড়া এ পর্যন্ত 4,28,965 জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের হার 13.05%। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,539টি। সুস্থ হয়েছেন 1,519 জন। সর্বমোট সুস্থ 3,46,387 জন। বিশ্বজুড়ে 13 লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 9,500-এর বেশি। নতুন করে 7.25 লাখ মানুষের শরীরে মিলল কোভিড-19। সব মিলে শনাক্তের সংখ্যা এখন 5,31,00,000-এর ওপর। মৃত্যু আর সংক্রমণের শীর্ষে যুক্তরাষ্ট্রই। দেশটিতে আরও 1100 মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়ালো 2,48,000। সংক্রমিত 1,08,00,000-এর বেশি মানুষ। এদিকে প্রায় 1 মাস বিরতির পর ব্রাজিল আবারও দৈনিক মৃত্যু 1000-এর কাছাকাছি। দেশটিতে মোট প্রাণহানি 1,64,000-এর বেশি। ভারতেও 521 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 1,28,000 ছাড়ালো। ইউরোপের দেশগুলোতে বাড়ছে মৃত্যু আর সংক্রমণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবশেষ প্রকাশিত হলো অ্যারিজোনা রাজ্যের ফলাফল। তাতে বিজয়ী জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভোটের পার্থক্য 11,500-এর মতো। তাই রাজ্যের 11টি ইলেকট্রাল ভোটের সবগুলোই গেছে বাইডেনের ঝুলিতে। সব মিলিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্টের ভাগ্যে জুটেছে 290 ইলেকট্রাল ভোট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প 217 ইলেকট্রাল ভোট পেয়েছেন। এখনও নর্থ ক্যারোলাইনায় বাকি ফল প্রকাশ। জর্জিয়ায় স্বল্প ব্যবধান থাকায় চলছে পুনর্গণনা। 2টি রাজ্যে ইলেকট্রাল ভোটের সংখ্যা 31টি। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় 270টি ভোট, যা এরই মধ্যে নিশ্চিত করেছেন বাইডেন। মিশরের সিনাই উপত্যকায় শান্তিরক্ষী মিশনের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে 8 সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের দুর্ঘটনা আহত আরও 9 সেনা। প্রশাসন বলছে নিহতদের মধ্যে 5 জনই মার্কিন সেনা। মূলত ইসরায়েল এবং মিশরের মধ্যে শান্তি চুক্তির প্রক্রিয়া পর্যবেক্ষণে কাজ করছিল শান্তিরক্ষীদের দলটি। তবে কী কারণে এই দুর্ঘটনার কবলে হেলিকপ্টারটি তা জানতে তদন্ত চলছে। এমনকি দুর্ঘটনায় হতাহতদের তালিকাও প্রকাশ করা হয়নি। ভূপাতিত করার শঙ্কাও করছে প্রশাসন। বলছে লোহিত সাগর অঞ্চলটিতে সক্রিয় রয়েছে জঙ্গি গোষ্ঠী আইএসএস। লিবিয়া উপকূলে নৌকা ডুবে কমপক্ষে 74 অভিবাসন প্রার্থী মারা গেছেন। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা IOM। হতভাগ্যদের মধ্যে রয়েছে একটি 6 মাস বয়সী শিশুও। আরও 47 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা। জীবিত ফেরাদের তথ্য অনুসারে নৌযানটিতে ছিলেন 120 জনের বেশি অভিবাসন প্রত্যাশী। বাকিদের সন্ধানে এখনও চলছে উদ্ধার অভিযান। IOM এর তথ্য অনুসারে 1 অক্টোবর থেকে এখন পর্যন্ত 8টি নৌকাডুবি হল ভূমধ্যসাগরে। চলতি বছর 9 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বিপজ্জনক এই সমুদ্রপথে। 11,000-এর বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
করোনাকালীন স্থবিরতা কাটিয়ে আবারও ঢাকার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ফুটবল, যেখানে নেপালের বিপক্ষে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে বাংলাদেশ। সেখান থেকে সহকর্মী অলোক হাসান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে। অলোক, 1-0 গোলে এগিয়ে বাংলাদেশ, ম্যাচের সবশেষ অবস্থা একটু জানতে চাই, আর করোনা উত্তর স্টেডিয়ামে কি ধরনের পরিবর্তন আপনার চোখে পড়লো? শুরু হয়ে গেছে, এখনো কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। কিছুক্ষণ আগে শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। আর যে দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন যে করোনাকালে দর্শকদের আসলে কেমন উন্মাদনা, এর আগেও আপনাদেরকে জানিয়েছি। এখনও কিন্তু আপনারা আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন যে গ্যালারি কিন্তু একদম প্রতিটি কোণায় কিন্তু দর্শক ঠাসা, এবং তারা কিন্তু বেশ ভালোই উপভোগ করছেন। দীর্ঘদিন পর তাদের জাতীয় দলে এই খেলা দেখার সুযোগ তারা পেয়েছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপরের গ্যালারি, দ্বিতীয় গ্যালারি সবই কিন্তু মোটামুটি টাইপের একদম দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে উঠেছে। গোটা মাঠের চিত্র, মাঝের গ্যালারিতে কিছু ফাঁকা থাকলেও দর্শকদের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা ভালোই দেখতে পাচ্ছি। এবং আজকের এই ম্যাচটি শুরু থেকেই বাংলাদেশ যেমনটা খেলে যাচ্ছে, তার সাথে দর্শকরাও কিন্তু সমান তালে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে যাচ্ছে। সংযোগ, হ্যাঁ, দেখলাম দর্শকদের এই উপস্থিতি সত্যি চোখে পড়ার মতো। অলোক হাসান, আপনাকে ধন্যবাদ। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের খবর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে প্যারাগুয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঘরের মাঠ আলবার্তো আর্মান্দোতে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে আলবিসেলেস্তেরা ডি বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন আর্জেন্টিন ডিফেন্ডার লুকাস মার্টিনেজ। স্পট কিক থেকে প্যারাগুয়েকে লিড এনে দেন অ্যাঞ্জেল রোমেরো। প্রথমার্ধের শেষ দিকে নিকোলাস গঞ্জালেসের দারুণ হেরে সমতায় ফিরে আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পায়নি লিওনেল মেসির দল, ফলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। প্যারাগুয়ের বিপক্ষে নিয়ে টানা 4 ম্যাচ জয়হীন থাকলো দলটি। এই ড্রয়ে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শনিবার সকাল 6:30টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পিএসজির হয়ে সবশেষ ম্যাচে কুচকির ইনজুরিতে পড়েন নেইমার। ব্রাজিলের বিপদ আরও বাড়িয়েছে করোনা। কোভিড-19 আক্রান্ত রিয়াল মাদ্রিদের 2 তারকা ক্যাসেমিরো ও এলদার মিলিতো। শেষ মুহূর্তে করোনার সংক্রমণ মিলেছে মিডফিল্ডার গ্যাব্রিয়েল মিনেরো। এছাড়াও ইনজুরিতে দলের বাইরে ফিলিপ কুতিনিও ও লিভারপুল তারকা ফাভিনো। এছাড়াও ভিন্ন ম্যাচে রাতে 2:30টায় মুখোমুখি হচ্ছে কলম্বিয়া উরুগুয়ে। ভোর 5টায় চিলির আতিথ্য নেবে পেরু। উপনির্বাচনে ভোট জালিয়াতি ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে শনিবার ঢাকায় ও রোববার সারা দেশের জেলা সদরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছে বিএনপি। ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি। ভোট চুরি সন্ত্রাসের প্রতিবাদে এবং আমাদের দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টায় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং আগামী 15, 11, 20 অর্থাৎ রবিবার সারা দেশের জেলা সদরগুলোতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। পাবনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক যুবকের। পুলিশ জানায়, ময়মনসিংহ সদরের বেলতলি এলাকায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে ধাক্কা লাগে একটি সিএনজি অটোরিকশার। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির 2 যাত্রী। আহত 3 জনকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেলে। হতাহতের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন স্থানীয়রা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাস স্ট্যান্ডে বাসের চাপায় প্রাণ গেছে এক পথচারীর। এছাড়া উপজেলার নেপা ইউনিয়নে পিকআপ উল্টে নিহত হয়েছেন আরও এক ব্যবসায়ী। এদিকে পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে 2 পা বিচ্ছিন্ন হয়ে গেছে আশিকুর রহমান নামে এক যুবকের। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। রাজধানীর ধোলাইপাড়ে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবি করেছে তৌহিদি জনতা ঐক্য পরিষদ। বাদ জুমা রাজধানী ধূপখোলা মাঠে এক সমাবেশ থেকে মুসল্লিরা এই দাবি জানান। সমাবেশে ভাস্কর্যের পরিবর্তে সেখানে আল্লাহ, কোরআন ও হাদিসের বাণী সম্বলিত মিনার স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শনে কোনো ভাস্কর্য ছিল না, তাই এটা রাখা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। সারা দেশের সড়কের মোড়ে মোড়ে বসানো ভাস্কর্য অপসারণের দাবিতে প্রয়োজনে আন্দোলনের হুমকি দেন তারা।
নাগোর্নো কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে চরম মাশুল দিতে হবে আর্মেনিয়াকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, শান্তি চুক্তি না মানলে ফের সামরিক অভিযান শুরু করবে আজারবাইজান। এদিকে সংঘাত কবলিত অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের সাথে বৈঠকে বসবে রাশিয়া। শুক্রবার এই উপলক্ষে আঙ্কারা সফরের কথা রয়েছে মস্কোর প্রতিনিধিদের। গেল মঙ্গলবার থেকে শান্তি চুক্তি কার্যকর হয়, তবে এখন পর্যন্ত এই চুক্তি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি কারো পক্ষ থেকে। এই মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চলে 2000 শান্তিরক্ষী পাঠিয়েছে রুশ প্রশাসন। টাইফুন ভামকোর তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপাইন। শুক্রবার পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ভূমিধসে চাপা পড়া 25 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরও 14 বাসিন্দা। ধারণা করা হচ্ছে বাড়তে পারে নিহতের সংখ্যা। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় 1,80,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয় কেন্দ্রে। স্থানীয় সময় বুধবার গভীর রাতে ভূখণ্ডে আঘাত হানে ক্যাটাগরি 2 টাইফুনটি। এর প্রভাবে রাজধানী ম্যানিলা ও আশপাশের শহরগুলোতে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিদ্যুৎহীন বেশিরভাগ এলাকা, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লুজন দ্বীপ। যোগাযোগ কাঠামো ভেঙে পড়ায় চালানো যাচ্ছে না উদ্ধার তৎপরতাও। মাত্র 10 দিন আগেই টাইফুন গনির তাণ্ডবে ফিলিপাইনে বাস্তুচ্যুত হন 2,40,000-এর মতো মানুষ। বড় নাম না থাকলেও বঙ্গবন্ধু টি-20 কাপে নিজ দল রাজশাহীকে সেরা 2-এ দেখতে চান মোহাম্মদ আশরাফুল। তাই দলের জয়ে ভূমিকা রাখতে ফিটনেসের পাশাপাশি স্কিল নিয়ে বাড়তি কাজ করা অ্যাশ হতে চান ধারাবাহিক। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে টি-20 ক্রিকেট দিয়ে ফেরা কিছুটা চ্যালেঞ্জিং হলেও তা উতরে যাওয়ার সক্ষমতা সাকিবের আছে বলে বিশ্বাস করেন আশরাফুল। বিগ নেম নাই, কিন্তু যারা আমরা আছি আল্লাহর মতে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, টপ 2 এ থাকার সেই স্বপ্নটা আমি মনে করি আমরা ফিল করতে পারবো। টপ 2-তে যদি থাকতে হয় আমারও কন্ট্রিবিউট করতে হবে যদি আমি সুযোগ পাই, সেইটাই লক্ষ্য। আমি ফিল করি যে আমার ওই স্কিলটা আগের মতন আবার এসেছে। ফিফা প্রীতি ফুটবল ম্যাচের খবর। 35 বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে 3-0 ব্যবধানের জয় পেয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণের পস্তা সাজায় ইংল্যান্ড। ম্যাচের 17 মিনিটে দারুণ এক হেরে স্বাগতিকদের রিরেনে দেন অধিনায়ক ম্যাগুয়েরো। 30 মিনিটে বুদ্ধিদীপ্ত শটে লিড দ্বিগুণ করেন জেডন সানচো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ক্যালভার্ট লুইনের স্পট কিক গোলে ব্যবধান 3-0 করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছেড়ে সাউথগেট শিষ্যরা। গণভবনে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন দলের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা। সভায় বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে 7টি উপজেলা পরিষদ, 5টি পৌরসভা এবং 15টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রার্থীকে মনোনীত করা হয়। নারায়ণগঞ্জে মাত্র 1500 টাকা বকেয়া ভাড়ার দাবিতে ভাড়াটিয়াকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। শহরের নলুয়াপাড়ায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, গতরাতে বাড়িওয়ালা রানা মিয়া ভাড়াটিয়া মেহেদি হাসানের ছেলে আলামিনকে ডেকে বকেয়া 1500 টাকা চান। এ নিয়ে এক পর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বাড়িওয়ালা রানা ও তার পরিবারের সদস্যরা আলামিনকে মারধর করে। স্বজনদের অভিযোগ, ছেলেকে রক্ষা করতে গেলে বাবা মেহেদি হাসানও মারধরের শিকার হন। এক পর্যায়ে মেঝেতে পড়ে আঘাত পান তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাড়িওয়ালা ও তার ছেলেকে আসামি করে মামলা করেছেন। যে বাড়িতে ভাড়া থাকতো ওই বাড়িওয়ালার তাদের সহ আরও 3 জন সহ আমার 6-7 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মামলাটি রুজু হয়েছে এবং সকল আসামি গ্রেপ্তারের জন্য এবং যারা জড়িত দোষী তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। ভোলায় গৃহবধূ আমেনা আক্তার রিক্তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি 3 বছরেও। সেটি পুনরায় তদন্তের দায়িত্ব পুলিশ থেকে হস্তান্তর করা হয়েছে সিআইডিতে। সম্প্রতি ঢাকা থেকে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে, সংগ্রহ করেছে আলামত। জানা যায় 2008 সালে জাকির রিক্তার বিয়ে হয়। তারপর থেকে যৌতুকের জন্য চলত নির্যাতন। 2017 সালের 9 ফেব্রুয়ারি উদ্ধার হয় রিক্তার মরদেহ। তাকে হত্যার পর স্বামীর বিরুদ্ধে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ পরিবারের। রিক্তার মৃত্যুর ঘটনার পর স্বামী জাকির সহ তার পরিবারের 5 জনকে আসামি করে মামলা হয়। স্বামী গ্রেফতার হলেও 6 মাস পর ছাড়া পান তিনি। ঢাকা থেকে ফরেনসিক বিভাগের লোকেরা আসবে, মেডিকেল টিম আসবে এবং আমাদের আয়ু সবাই আসবে। এর জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। জাকির, এরপরে শাওন, এরপর আমার উফু, এরপর আমার দাদি, ওরা মাইরা গর্বিতে আমার গলার ওড়না দিয়ে ঝুলে রাখছে। টাকা দেন, বাজার কোনো টাকা দেন, আমাকে এরকম করে টাকা দেন, গাড়ি কিনে দেন।
আমারে ইয়া কিনে দেন। আসলে অনেক কিছু দেখতে হবে। প্রথম যে পোস্টমর্টম রিপোর্ট, আমাদের ইনভেস্টিগেশন, সিআইডির ইনভেস্টিগেশন সব কিছু মিলে একটা এখনও মনে হয় মানে ফাইনাল কোনো কথা বলার সময় আসেনি। দারিদ্র বিমোচন ও সমাজ সেবার নামে প্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে সাইদুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে শহরের জামতল এলাকায় সাইদুজ্জামানের নূর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও নূর প্রপার্টিজে অভিযান চালায় র্যাব 11। এ সময় অর্ধশত অবৈধ পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের ভুয়া চেক, রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সাইদুজ্জামান নিজেকে যে মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলে পরিচয় দিতেন, প্রতিষ্ঠানেরও লাইসেন্স নেই বলে জানান র্যাব কর্মকর্তারা। প্রতারণার মাধ্যমে সাইদুজ্জামান কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন বলেও জানায় র্যাব। লালমনিরহাটের বুড়িমারির ঘটনায় মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাতে বুড়িমারি বাজার কেন্দ্রীয় জামি মসজিদের মুয়াজ্জিন হাফিজউদ্দিনকে গ্রেফতার করা হয়। আলোচিত এই ঘটনায় এ নিয়ে 33 জনকে গ্রেফতার করল পুলিশ। মসজিদের খাদেম সহ 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের নিউ চাঁদগাঁও আবাসিক এলাকার একটি বাসা থেকে 23,200 পিস ইয়াবা সহ 4 জনকে আটক করেছে পুলিশ। বিকেলে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় ইয়াবা বিক্রিরও 8,83,000 টাকা ও 12টি ব্যাংকের চেক উদ্ধার করা হয়। এসব চেকে আরও অর্ধ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। আটক 4 জনের মধ্যে 2 জনের সাথে মিয়ানমারের ইয়াবা কারবারিদের যোগাযোগ ছিল। পুলিশ জানায় গেল 5 নভেম্বর নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে অস্ত্রসহ 2 রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে এই 4 জনের সন্ধান পায় পুলিশ। 8,83,000 টাকা আমরা এখান থেকে উদ্ধার করেছি। পাশাপাশি ইয়াবা পাচারের যে ধরনের কলাকৌশলে ব্যবহৃত বিভিন্ন রকম চুম্বক, এই ধরনের কিছু ধাতব আমরা উদ্ধার করেছি। নোয়াখালীর বেগমগঞ্জে 3য় শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে গঙ্গাবার বাজার এলাকায় মানববন্ধন হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একাত্মতা জানিয়ে যোগ দেন ওই শিক্ষা প্রতিষ্ঠান নুরানি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও। এ সময় অভিযুক্ত ক্ষমতাসীন দলের নেতা ইলিয়াসের ফাঁসির দাবি জানান তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সম্প্রতি মসজিদের ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ চেষ্টা চালানোর অভিযোগ ওঠে ইলিয়াসের বিরুদ্ধে। এই ঘটনায় মামলার পর থেকেই পলাতক তিনি। দক্ষিণ চীন সাগর এবং করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার গুরুত্ব পেল 36তম আসিয়ান সম্মেলনে। বৃহস্পতিবার ভার্চুয়াল সম্মেলনে যোগ দেন আঞ্চলিক রাষ্ট্র ও সরকার প্রধানরা। সম্মেলনের মূল এজেন্ডা ছিল দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব হ্রাস এবং নিরাপত্তা বৃদ্ধি। কারণ বিতর্কিত সমুদ্রসীমায় ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পণ্যবাহী জাহাজে প্রবেশ এবং চলাচলে বাধার সৃষ্টি করে আসছে শি জিনপিং প্রশাসন। সেখানে 2টি কৃত্রিম দ্বীপে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে দেশটি। আর বেইজিংয়ের দাবি অঞ্চলটির 80% তাদের মালিকানাধীন। আঞ্চলিক উত্তেজনা কমাতে আগস্টেই দক্ষিণ চীন সাগরে রণতরীর মহড়া চালায় যুক্তরাষ্ট্র। একই সাথে কালো তালিকাভুক্ত করে 24 চীনা নাগরিককে। বরাবরই পূর্ব দেশীয় নীতিমালার ক্ষেত্রে আসিয়ানকে গুরুত্ব দেয় ভারত। জোটের সাথে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকা ইস্যুতে যথেষ্ট মিল রয়েছে আমাদের। আর্থসামাজিক, প্রযুক্তিগত এবং সমুদ্র সীমার নিরাপত্তা নিয়ে আসিয়ানের সাথে কয়েক বছর ধরেই কাজ করছি। প্রত্যাশা এই ভার্চুয়াল সম্মেলন দূরত্ব আরও কমাবে। শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে, তবে তার প্রভাব পড়েনি সারা দেশের খুচরা বাজারগুলোতে। এখনও চড়া সব ধরনের সবজির দাম। ফুলকপি, সিম, বাঁধাকপি সহ শীতকালীন সব সবজির সরবরাহ বেড়েছে। তবে পাইকারি বাজারের চেয়ে খুচরা পর্যায়ে এসে তা দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। এজন্য দফায় দফায় বন্যা, বৃষ্টিসহ নানা অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা। এতে দিশেহারা ক্রেতারা। তারা বলছেন, বছরের এই সময়টা যেখানে সবজির দাম থাকে নিম্নমুখী, সেখানে এবার উল্টো চিত্র। তাই বাজার নিয়ন্ত্রণে তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা। সিমের কেজি 150 টাকা, আলুর কেজি 50 টাকা, বেগুনের কেজি 80 টাকা। এগুলা তো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গতবারে যেটা 25 টাকা, এবারে 50 টাকা, মানে দ্বিগুণ। যা কিনেছিলাম কেজির উপর তার ডবল। বন্যা সরে যাওয়ার পরে মনে করেন এই বৃষ্টি সরে যাওয়ার পরে এই জিনিসটা নতুন করে এই জিনিসগুলো ফসলগুলো আবার বেশি বেশি হচ্ছে, যার জন্য দিন যাবে আরো কমে যাবে। আর রাজধানীতে সরকারি দামে মিলছে নিম্নমানের আলু, কিন্তু ভালো পণ্য কিনলে দিতে হবে কেজিতে 40 টাকা। অর্থাৎ আলুকে ঘিরে বাজারে নৈরাজ্য রূপ পাল্টাচ্ছে। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, হিমাগার বা পাইকার থেকে এখন রসিদ মিলছে না, তাই আলুর চড়া দামের দায় নিতে হচ্ছে তাদের। এদিকে বিদেশ থেকে আমদানি বাড়ায় পেঁয়াজের দর কিছুটা কমেছে, তবে তা এখনো সহনীয় নয়।
আমার আলুটা একটু নিয়ম মানে এই যে এরকম আলু যেমন একটু রিজেক্ট বলে একটু মাথাটা পাওয়া ঠিক আছে হ্যাঁ একটু 30 টাকা জি জি ওইটি যেতে আপনার 10 টাকা কেজি হয় দেশি বীজ আপনি 50-60 টাকা খাবি ভাই দেশি জিনিসের একটা মর্যাদাই হলো আলাদা আর স্বাদই একটা আলাদা দেশি পেঁয়াজটা অনেক দাম বেশি গেছে ওই যেটা বড় পেঁয়াজ চায়না থেকে আসছে ওটা একটু মোটামুটি আছে ওটা রেট দাম কমা আছে এই জন্য মানে সাধারণ মানুষ খাইতে পারতেছে গাড়ার সিজন আসে গেছে তাতে মাল শর্ট হয়েছে আরও গাড়ার চাপ আরও বাড়বে আলুর দাম আরও 2 টাকা হলেও বাড়তে হবে নানা আয়োজনে গাজীপুরের নুহাসপল্লীতে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭২তম জন্মদিন পালন করা হয়েছে। রাতে নুহাসপল্লীতে ১০০১টি মোমবাতি প্রজ্বলন করা হয়। সকালে হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের 2 ছেলে নিশাদ নিনিত। সকলের সাথে কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। পরে ভক্তদের নিয়ে নুহাসপল্লীতে কেক কাটেন স্বজনরা। 1948 সালের এই দিনে নেত্রকোনার কুতুবপুরে জন্মগ্রহণ করেন বরেণ্য এই কথা সাহিত্যিক। এখনকার প্রজন্ম হুমায়ুন আহমেদকে নতুন করে পড়ছেন, পড়া যারা মাত্র শুরু করেছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্নভাবে যে তারা হুমায়ুন আহমেদকে আগে পড়েননি, পড়ে তারা বুঝতে পারছেন যে হুমায়ুন আহমেদ একজন কত বড় লেখক ছিলেন। তো এটা আমার এই বছর এটা আমার একটা নতুন উপলব্ধি। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণাধর্মী কাজ উদ্বুদ্ধ করতে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল স্টুডেন্টস সায়েন্টিফিক কংগ্রেস বিমসকন। 5 থেকে 8 নভেম্বর অনুষ্ঠিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেন। এতে 32টি চিকিৎসা বিষয়ক কর্মশালা, কুইজ প্রতিযোগিতা, সায়েন্টিফিক পেপার উপস্থাপন সহ ছিল নানা আয়োজন। বরিশালে মহাশ্মশানে চলছে দীপাবলি উৎসব। এতে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। সেখান থেকে সহকর্মী কাউসার হোসেন এখন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। কাউসার, দীপাবলি উৎসবে কি আনুষ্ঠানিকতা চলছে, কি বলছেন সনাতন ধর্মাবলম্বীরা? সৌমিত্র, বরিশাল মহাশ্মশানে কিন্তু বিকেল থেকেই যারা ভক্ত রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং এটি কিন্তু প্রায় 200 বছরের পুরানো আসলে ঐতিহ্য শ্মশান দীপাবলি উৎসব। আসলে দীপাবলি উৎসবটা বলতে যারা আসলে সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তারা বলছেন যে কালী পুজোর আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে আসলে তারা তাদের যারা স্বজনরা মারা গেছেন তাদের আসলে আত্মার শান্তি কামনায় তারা শ্মশানে আসেন এবং মোমবাতি প্রজ্বলন করেন, প্রার্থনা করেন এবং তারা যে স্বজনরা জীবিত থাকা অবস্থায় যে খাবার পছন্দ করতেন সেই খাবার কিন্তু তাদের আসলে এই সমাধির সামনে দেয়া হয়। এবং এবার কিন্তু আসলে একটু ভিন্নভাবেই বরিশালে শ্মশান দীপাবলি উৎসব পালিত হচ্ছে, কারণ করোনার এই সময়টাই কিন্তু একটু আলাদা আনুষ্ঠানিকতা রয়েছে। প্রতি বছর কিন্তু এখানে শ্মশান দীপাবলি উৎসব উপলক্ষে মেলা হতো, এবার কিন্তু সেই মেলা হচ্ছে না এবং প্রবেশ করার সময় কিন্তু দিক নির্দেশনা রয়েছে, যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দেওয়া হয়েছে, অর্থাৎ মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছেন এবং বেশি সময় কিন্তু কেউ এখানে অবস্থান করতে পারছেন না। তাদের প্রার্থনা শেষেই কিন্তু তারা চলে যাচ্ছেন এবং আসলে তারা এখানে যারা ভক্তরা আসছেন তারা কিন্তু তাদের স্বজনদের আত্মার শান্তি কামনার পাশাপাশি করোনা ভাইরাস থেকে যাতে বাংলাদেশ এবং বিশ্ব মুক্তি পায় সেই প্রার্থনাও কিন্তু এখানে করা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু সৌমিত্র আসলে একটি আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তাদের আসলে মারা যাওয়া স্বজনদের স্মরণ করছেন, তাদের আত্মার শান্তি কামনা করছেন। সৌমিত্র, কাউসার, ধন্যবাদ আপনাকে। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার প্রেসিডেন্সিয়াল দপ্তর নিশ্চিত করে এই তথ্য। গেল সোমবার নমুনা পরীক্ষায় প্রেসিডেন্টের শরীরে মেলে কোভিড-19। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল প্রেসিডেন্টের। তার সংস্পর্শে থাকা অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং শীর্ষ উপদেষ্টাও করোনা আক্রান্ত। মহামারীর বিস্তার ঠেকাতে চলতি সপ্তাহেই দেশ জুড়ে লকডাউনের পক্ষে রায় দেয় মন্ত্রিসভা। সেপ্টেম্বর থেকেই করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ সামলাতে হিমশিম খাচ্ছে। দৈনিক 10,000-এর বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে ইউক্রেনে। মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়ালো। প্রাণ হারিয়েছেন 9,000-এর বেশি মানুষ। প্রিন্সেস ডায়ানার জীবনী নির্ভর সিরিজ দ্য ক্রাউন সিজন 4 শুরু হচ্ছে নেটফ্লিক্সে। 15 নভেম্বর থেকে সেটি উপভোগ করতে পারবেন দর্শকরা। 37 বছর বয়সে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার আগ পর্যন্ত নাটকীয়তায় পূর্ণ ছিল প্রিন্সেস ডায়ানার জীবন।
তারই দেয়া বিভিন্ন সাক্ষাৎকারের ভিত্তিতে সেসব রূপালী পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন পরিচালক পিটার মর্গ্যান। সিরিজটিতে দর্শকরা দেখতে পাবেন সাধারণ পরিবার থেকে ডায়ানার ব্রিটিশ রাজবধূ হয়ে ওঠা যুবরাজ চার্লসের সাথে বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন, সন্তানদের সাথে একান্ত সময়, রাজপরিবারের সাথে মতাদর্শিক দ্বন্দ্ব, বিবাহ বহির্ভূত প্রেম, বিবাহ বিচ্ছেদ, অনাকাঙ্ক্ষিত মৃত্যু। সিজন 4-এ লেডি ডায়ানার চরিত্রে অভিনয় করেছেন 24 বছরের ব্রিটিশ শিল্পী এমা কোরেন। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।